যুদ্ধের সর্বোচ্চ প্রস্তুতি রাখতে হবে সবসময়, না রাখা আত্মঘাতী, সতর্ক করলেন প্রধান উপদেষ্টা। আমিও যুদ্ধবিরোধী মানুষ। ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। বন্যায় 4 জেলার ক্ষতিগ্রস্তদের নতুন ঘর দিলেন প্রধান উপদেষ্টা। দুর্যোগে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা। টাকাটার সঠিক ব্যবহার হয়েছে এবং ঘরটাও সঠিকভাবে নির্মাণ হয়েছে। যে টাকা দিয়েছিলাম তার অর্ধেক টাকাতে কাজটা করেছে। এই সহমর্মিতা দেশের সকল মানুষের মধ্যে এবং সকল প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়লেই আমরা একটা সাহসী এবং স্বনির্ভর জাতি হিসেবে গড়ে উঠতে পারব। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম এবং আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। করিডোর প্রস্তাবে সাড়া দেওয়ার আগে সরকারের উচিত ছিল দলগুলোর সঙ্গে আলোচনা করা, বললেন নাহিদ। আওয়ামী লীগের কার্যক্রম ঠেকাতে সতর্ক থাকার ঘোষণা হাসনাতের। হিন্দু মুসলিম দ্বন্দ্ব বাঁধিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছে পতিতরা, অভিযোগ মির্জা ফখরুলের। অধিকার রক্ষায় জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি। জুলাই হত্যা নিয়ে শেখ হাসিনার বক্তব্যের অডিওর ফরেনসিক প্রমাণ পেল তদন্ত সংস্থা। জয় পুতুল রেহানা ববির প্লট ও সম্পত্তি জব্দের নির্দেশ আদালতের। বাজেটের দুর্বৃত্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দুই উপদেষ্টার। কমবে কর ছাড় সুবিধা, করমুক্ত আয়সীমা 4.5 লাখ টাকা করার প্রস্তাব এফবিসিসিআই এর। এবং চট্টগ্রামে ব্যাটে বলে মিরাজের অনবদ্য নৈপুণ্য। সেঞ্চুরির পর নিলেন 5 উইকেট। সাগরিকায় জিম্বাবুয়েকে ইনিংস ও 106 রানে হারাল বাংলাদেশ। সমতায় শেষ সিরিজ। প্রধান উপদেষ্টা বলেছেন, যুদ্ধের আপত্তি থাকলেও বিশ্ব পরিস্থিতি অনুযায়ী প্রস্তুতি না নেয়া আত্মঘাতী। এজন্য নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশনা দিয়েছেন তিনি। কুর্মিটোলায় একে খন্দকার বিমান ঘাঁটিতে বিমান বাহিনীর বার্ষিক মহড়া পরিদর্শন শেষে কথা বলেন প্রধান উপদেষ্টা। সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনীকে আধুনিক করতে সরকার কাজ করছে উল্লেখ করে সদস্যদের দেশপ্রেম ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান অধ্যাপক ইউনুস। বুধবার সকাল 11:30টার পর কুর্মিটোলা বীর উত্তম একে খন্দকার বিমান ঘাঁটিতে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। গার্ড অফ অনার প্রদান করে বিমান বাহিনীর একটি চৌকস দল। এরপর বিমান বাহিনীর মহড়া পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। শত্রুর হামলা মোকাবেলা করে কিভাবে আকাশপথে পাল্টা আঘাত হানতে হয় তার মহড়া দেন বিমান সেনারা। এ সময় MiG-29 সহ অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলো যুদ্ধক্ষেত্রের মতো মেলে ধরে নিজেদের। চলে প্যারা কমান্ডোদের নানা কসরত। শুধু তাই নয়, স্থলপথে শত্রুপক্ষের আক্রমণ প্রতিহত করে পাল্টা আক্রমণের রণকৌশলও প্রদর্শন করা হয় সেখানে। প্রধান উপদেষ্টা গভীর মনোযোগ দিয়ে উপভোগ করেন বিমান বাহিনীর বার্ষিকই মহড়া। পরে সংক্ষিপ্ত এক বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, নিজে যুদ্ধবিরোধী হলেও যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বিশ্ব। এই অবস্থায় প্রস্তুতি না নেওয়া আত্মঘাতী। অনেকের মতো আমিও যুদ্ধবিরোধী মানুষ। পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না, কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে। এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য যুগোপযোগী বিমান বাহিনী গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানান ডক্টর ইউনুস। বিমান বাহিনীতে ভবিষ্যতে অত্যাধুনিক যুদ্ধ বিমান, হেলিকপ্টার, পরিবহন বিমান, রেডার, সারফেস টু এয়ার মিসাইল, UAV
সংযোজনের জন্য সরকার বিমান বাহিনীকে সর্বোত্তক সহযোগিতা প্রদান করবে। এ সময় পেশাদারিত্ব ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে বিমান বাহিনীকে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এটি আমাদের সার্বভৌমত্ব রক্ষায়। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এর আগে সকালে বন্যায় ক্ষতিগ্রস্তদের বিশেষ আবাসন প্রকল্পের আওতায় নির্মিত ঘরের চাবি বিতরণ করেন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠানে তিনি বলেন, সবার সহযোগিতা অব্যাহত থাকলে সাহসী ও স্বনির্ভর জাতি গড়ে তোলা সম্ভব। দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়ে সেনাবাহিনী দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 2024 সালের আগস্ট সেপ্টেম্বরে বন্যা আঘাত হানে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের নোয়াখালী, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলায়। বন্যার পরে পুনর্বাসনের আওতায় 4 জেলায় 300 ঘর নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার। বুধবার সকালে প্রধান উপদেষ্টার তেজগাঁওয়ের কার্যালয়ে বিশেষ আবাসন প্রকল্পের আওতায় নির্মিত এসব ঘরের চাবি ভার্চুয়ালি হস্তান্তর করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন আমি খুবই আনন্দিত, কারণ আমি একটা উন্নতমানের ঘর পেয়েছি। এই প্রকল্প বাস্তবায়নে কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অনুষ্ঠানে অংশ নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, দুর্যোগে সবসময়ই দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ভবিষ্যতে সরকার যদি এই ধরনের কোনো কাজ দেয়, আমরা অবশ্যই অত্যন্ত নিষ্ঠার সাথে কাজটা সম্পূর্ণ করে দেব। দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই দায়িত্ব উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, বিগত সময়ে প্রকল্পের টাকা লোড হলেও এবার নির্ধারিত বাজেটের অর্ধেক টাকায় মানসম্মত কাজ হয়েছে। যে টাকা দিয়েছিলাম তার অর্ধেক টাকাতে কাজটা করেছে। ওটা উল্টো খবর। সাধারণত যে টাকা দেওয়া হয় তার থেকে দ্বিগুণ আবার চাওয়া হয়। এটা যা দেওয়া হয়েছিল তার অর্ধেক ব্যবহার হয়েছে। এই অর্ধেক টাকাতেই 300 ঘর তৈরি হয়েছে। এটা একটা আনন্দের খবর। সহযোগিতা ও সহমর্মিতার ধারা অব্যাহত থাকলে সাহসী ও স্বনির্ভর জাতি গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সহমর্মিতা দেশের সকল মানুষের মধ্যে এবং সকল প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়লেই আমরা একটা সাহসী এবং স্বনির্ভর জাতি হিসেবে গড়ে উঠতে পারব। আর বন্যার্তদের সহযোগিতায় আগামীতেও সরকার সহায়তা অব্যাহত রাখবে বলে জানান প্রধান উপদেষ্টা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। হিন্দু মুসলিম দ্বন্দ্ব মাথিয়ে পতিতরা ফায়দা হাসিলের চেষ্টা করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেছেন, বিভাজন ভুলে নতুন দেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। গত 15 বছর আওয়ামী লীগ সরকার মানুষকে ভোট দিতে দেয়নি দাবি করে মির্জা ফখরুল বলেন, জনগণ তাদের সরকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচন চায়। দেশের মানুষ বিএনপিকে ভোট দিক আর না দিক, জনগণের অধিকার রক্ষায় তাদের পাশে আছেন বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 3 দিনের সফরে নিজ গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ে নানা সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে ব্যস্ত সময় কাটালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি। বুধবার বিকেলে ঠাকুরগাঁও সদরের বড়গাঁ ইউনিয়নের কিসমত কেশুরবাড়ি লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন বিএনপি মহাসচিব। হিন্দু মুসলিম বিভেদ তৈরি করে ষড়যন্ত্রকারীরা ফায়দা নেওয়ার চেষ্টা করছে অভিযোগ করে মির্জা ফখরুল হুঁশিয়ারি করেন, বিভাজন করে দেশে অস্থিরতা তৈরি করতে দেয়া হবে না। এখানে তো কিছু লোক বসে আছে এই জন্য এই প্রমাণ লাগাবে আমাদের ভাই বোনদের মধ্যে, ভাইদের মধ্যে, যাতে তাদের ফায়দা হাসিল হয়। ওই ফায়দাটা আমরা হাসিল করতে চাই না। আসুন আমরা নিজেদের মধ্যে কোনো বিভাজন সৃষ্টি না করি, আমরা সবাই এক হই, একটা লক্ষ্যে যে আমাদের দেশটাকে আমরা গড়ে তুলব, শান্তি প্রতিষ্ঠা করব, ওইখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। ভোটাধিকার প্রতিষ্ঠায় দেশের মানুষ শিগগিরই নির্বাচন চায় দাবি করে মির্জা ফখরুল বলেন, জনগণ বিএনপিকে ভোট দিক আর না দিক, অধিকার রক্ষায় সবার পাশে থাকবে তার দল। আমরা যেটা চাচ্ছি যে একটা নির্বাচন যারা হয়, নির্বাচনটা হলে আমরা ভোট দিয়ে একটা সরকার গঠন করতে পারি। যে সরকার থেকে গঠন হোক ওটা তো আমাদের সরকার হবে, তাই না? জনগণের সরকার হবে। আপনারা আমাদেরকে ভোট দেন আর না দেন যাই আসে না, কিন্তু আপনাদের পাশে আমরা আছি। আপনাদের যে অধিকার, সেই অধিকারকে রক্ষা করার দায়িত্ব আমাদের।
এর আগে সকালে মাদার তেরেসা স্কুলে শিক্ষার্থী ও খ্রিস্টীয় সম্প্রদায়ের মানুষের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে মির্জা ফখরুল বলেন, জুলাই আগস্টে ছাত্র জনতা নতুন করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সুযোগ করে দিয়েছে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঠাকুরগাঁও। রাখাইনে ত্রাণ পৌঁছাতে মানবিক করিডোরের প্রস্তাবে সাড়া দেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা করা উচিত ছিল বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে গণসংহতি আন্দোলনের সঙ্গে বৈঠক শেষে নাহিদ বলেন, সংস্কার ও বিচারের দাবিতে যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে মাঠ পর্যায়ে ঐক্য করতে রাজি এনসিপি, তবে নির্বাচন প্রশ্নে জোট গঠনে তার দল আগ্রহী নয়। সংস্কার ও নির্বাচন সহ সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একের পর এক দলের সঙ্গে বৈঠক করছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এরই ধারাবাহিকতায় বুধবার পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে দলটির সঙ্গে বৈঠকে বসে এনসিপি। পরে সাংবাদিকদের প্রশ্নোত্তরে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, রাখাইনে করিডোর প্রস্তাবে সাড়া দেওয়ার আগে সরকারের উচিত ছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা। এই মানবিক করিডোরের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল কনসার্ন দেখিয়েছে, বক্তব্য দিয়েছে। আমরা সেই বক্তব্যগুলোর সাথে একমত পোষণ করছি যে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য অবশ্যই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নেওয়া প্রয়োজন ছিল। বৈঠক শেষে ইসলামী আন্দোলনের আমির রেজাউল করিম বলেন, দলগতভাবে আওয়ামী লীগের বিচার হওয়ার পরেই নির্বাচন চান তারা। যে হাজার হাজার মায়ের কোল খালি করেছে, সন্তান হারা করেছে, আমাদের দেশের টাকা পাচার করেছে, এদের বিচার দলগত সহ আগে হবে, তারপর আমরা নির্বাচনের চিন্তা আমাদের মাথায়, তারপর নির্বাচন আমরা চাই। একই দিন দুপুরে বাংলা মোটরে নিজেদের কার্যালয়ে আরেক দল গণসংহতি আন্দোলনের সঙ্গে বৈঠক করে এনসিপি। বৈঠক শেষে নাহিদ ইসলাম বলেন, মৌলিক সংস্কার ও বিচার নিয়ে ঐক্য করতে প্রস্তুত হলেও নির্বাচন প্রশ্নে জোট গঠনে আগ্রহী নয় এনসিপি। আর গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগের দৃশ্যমান বিচার দেখতে চায় তার দল। আমাদের এই এজেন্ডার ভিত্তিতে আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বসছি। জুলাই আগস্টে নির্বিচার যে হত্যাকাণ্ড, এর জন্য যারা দায়ী প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। এদিন মিরপুরে গণসংযোগে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগ যাতে তাদের কার্যক্রম পরিচালনা করতে না পারে সে সম্পর্কে সজাগ থাকবে এনসিপি। আওয়ামী লীগকে বিচার নিশ্চিত করা, রেজিস্ট্রেশন বাতিল, নিবন্ধন বাতিল এবং এই জুডিশিয়ারি পুরো প্রক্রিয়া চলাকালীন রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের জন্য আমরা আগামী 2 তারিখ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে আমরা বিক্ষোভ মিছিল করব। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। জুলাই হত্যা নিয়ে শেখ হাসিনার বক্তব্যের অডিওর ফরেনসিক প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। 227 মামলায় অন্তত 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছেন। হাসিনার এমন বক্তব্যের ব্যাখ্যা চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সেখানে বসেই একের পর এক মন্তব্য করে আসছেন তিনি। যদিও ভারতকে অনুরোধ করা হয়েছিল তাকে থামাতে, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। গত বছরের অক্টোবরে শেখ হাসিনার একটি অডিও ফাঁস হয়। ফাঁস হওয়া ফোনালাপের আরেক প্রান্তে ছিলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের আওয়ামী লীগ নেতা শাকিল আলম বুলবুল। ফোনালাপে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, 227 মামলায় অন্তত 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছেন তিনি। আমার তো গোবিন্দগঞ্জ কেন, আমার তো সারা বাংলাদেশে 227টা মার্ডার কেস। আমি বলছি সবাই তালিকা করো, তোমরাও তালিকা করো, কারণ অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। শেখ হাসিনার এই মন্তব্যকে বিচারের হুমকি হিসেবে মনে করছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। ফরেনসিক পরীক্ষায় বক্তব্যের সত্যতা মেলায় শেখ হাসিনা ও শাকিল আলমের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে সংস্থাটি। শুনানি শেষে 15 মের মধ্যে এই দুজনের কাছে ব্যাখ্যা চেয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। আসামি শেখ হাসিনা এবং শাকিল আহমেদ তাদের কথোপকথনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান যে বিচার প্রক্রিয়া তার সাক্ষীদেরকে ভয়ভীতি দেখিয়েছেন, বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন এবং এইখানে যে মামলাগুলো রয়েছে সেগুলোকে প্রেজুডিস করার চেষ্টা করেছেন। শেখ হাসিনার বিচার কবে শুরু হবে জানতে চাইলে তাজুল ইসলামের কৌশলী জবাব, খুব শিগগিরই ইতিবাচক ফলাফল দেখা যাবে। শেখ হাসিনার যে মামলার কথা আপনারা উল্লেখ করেছেন তার ব্যাপারে তদন্ত সংস্থা প্রসিকিউশন সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছে এবং গুরুত্বের সাথে কাজ করছে। খুব সহসাই হয়তো এর
রেজাল্ট আপনারা দেখতে পাবেন। এদিন সাবেক মন্ত্রী দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন শুনানি হয়। স্বামীর অসুস্থতার কারণ দেখিয়ে আবেদন জানালে ট্রাইব্যুনাল পরামর্শ দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শরণাপন্ন হতে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, পুতুল, ববি ও আজমিনার প্লট সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে ভারতের আদানির বিদ্যুৎ আমদানি চুক্তিতে $40 কোটি কর ফাঁকির অভিযোগের অনুসন্ধানে নেমেছে দুদক। 2023 সালের 9 মার্চ ঝাড়খণ্ডের গড্ডায় স্থাপিত আদানির বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ আমদানি শুরু করে বাংলাদেশ। তখন থেকেই আমদানি করা এ বিদ্যুতের শুল্ক সহ অন্যান্য কর পরিশোধ করা হয়নি। দুদকে আসা অভিযোগে বলা হয়, আদানি গ্রুপের সঙ্গে আওয়ামী লীগ সরকারের চুক্তিতে এনবিআরকে পাশ কাটিয়ে শুল্ক কর অব্যাহতির সুযোগ করে দেয়। এনবিআরের তদন্তে উঠে আসে 2024-25 অর্থ বছরের জুলাই পর্যন্ত আমদানি করা বিদ্যুতের বিপরীতে $39 কোটি বেশি শুল্ক কর ফাঁকির বিষয়টি। অভিযোগ আমলে নিয়ে এই দুর্নীতির আদ্যপ্রান্ত খুঁজে বের করতে অনুসন্ধান কমিটি গঠন করেছে দুদক। জনাব ডক্টর আহমেদ কায়কাউস, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি সচিব ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে এনবিআরকে পাশ কাটিয়ে আদানির সঙ্গে চুক্তি করে সরকারের 4,500 কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগ অনুসন্ধান চলছে। এদিকে প্রতিনিয়ত বের হচ্ছে শেখ পরিবারের সম্পদের নতুন নতুন ফেরিস্তি। নতুন করে সাইমা ওয়াজেদ পুতুলের নামে পাওয়া গেছে রাজধানী বারিধারায় প্রায় 5 কোটি টাকা মূল্যের প্লট। এছাড়া শেখ রেহেনা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, আজমিনা সিদ্দিকের নামে খুলনার দিঘিলিয়ায় জমি এবং শেখ রেহেনার নামে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থাকা 19% জমির সন্ধান পেয়েছে দুদক। এসব সম্পদ আদালতে জব্দের আবেদন করলে আদালত মঞ্জুর করে প্রশাসক নিয়োগের নির্দেশনা জারি করেন। 6 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন ও 90 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। প্রতিশ্রুতির ফুল এবারের বাজেট হবে বাস্তবায়নযোগ্য। কমে আসবে কর ছাড়ের সুবিধা, তবে বাড়বে না করের বোঝা। কোনো ব্যবসায়ী গোষ্ঠীর বিশেষ সুবিধা নেয়ার সুযোগও থাকবে না বলেও জানান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। বাজেটকে সামনে রেখে প্রতি বছর শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে পরামর্শক সভায় বসে রাজস্ব বোর্ড। এবারের সভায় ব্যবসায়ীরা নানামুখী কর ছাড়ের দাবি জানান। পাশাপাশি করমুক্ত আয়সীমা বাড়ানো ও ভ্যাট নিয়ে জটিলতা কমানোর আহ্বান উঠে আসে। ভ্যাটের কিছু ফর্ম দেওয়া আছে যেগুলো আমাদেরকে মেনটেন করতে বলা হয়, কিন্তু এনবিআর বা কেউ আমাদেরকে এটাকে বুঝায় নাই যে কেন এটা রাখতে হবে। 4,50,000 টাকা সিনিয়র সিটিজেন এবং নারীদের জন্য 5 লক্ষ টাকা নির্ধারণ করার সুপারিশ করছি। বিনিয়োগ বাড়াতে বেসরকারি খাতকে উজ্জীবিত করার কথা জানান বিডা চেয়ারম্যান। এজন্য করের বোঝা না বাড়ানোর প্রতিশ্রুতি দেন এনবিআর চেয়ারম্যান। চেষ্টা করছি যে সরকারকে ব্যবসা করা থেকে সরিয়ে নিয়ে আসার জন্য ব্যবসায়ীরা ব্যবসা করবে। যারা কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার তাদেরকে কিছুটা হলো স্বস্তি দেওয়া। এবারের বাজেটে দুর্বৃত্ত ব্যবসায়ীদের সুযোগ দেওয়া হবে না বলে জানালেন বাণিজ্য উপদেষ্টা। আর বাস্তবায়নযোগ্য বাজেট প্রণয়নের কথা বললেন অর্থ উপদেষ্টা। যদি ট্যাক্স জাস্টিস স্ট্যাবলিশ করা না যায় তাহলে দুর্বৃত্তরা ক্ষমতায় আসে এবং এই ক্ষমতায় এসে এমন একটা অরাজক পরিস্থিতি তৈরি করে। প্র্যাগমেটিক একটা বাজেট করব, বাস্তবসম্পদ ইমপ্লিমেন্ট করতে পারবো এবং আমরা শপিং লিস্ট বা উইশ লিস্টের উপর ডিপেন্ড করবো না। এ সময় এলডিসি গ্র্যাজুয়েশনের কথা তুলে ধরে ব্যবসায়ীদের সক্ষমতা বাড়ানোর কথা বললেন অর্থ উপদেষ্টা। জানান কর ছাড়ের সুবিধা থেকে ধীরে ধীরে সরে আসবে সরকার। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়। বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজের খবর। মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড নৈপুণ্যে 3 দিনেই সাগরিকা টেস্ট জিতে নিল বাংলাদেশ। জিম্বাবুয়েকে ইনিংস এবং 106 রানে হারিয়েছে টাইগাররা। তৃতীয় দিনের শুরু থেকেই চলছিল মিরাজ শো। ব্যাট হাতে সেঞ্চুরি করেন টেল এন্ডারদের সঙ্গে নিয়ে। দলকে নিয়ে যান 444 রানে। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে 2000 রান এবং 200 উইকেটের অভিজাত ক্লাবে যোগ দেন মিরাজ। পরে 217 রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে সফরকারীরা। আবারও শুরু হয় মিরাজ ম্যাজিক। একে একে তুলে নেন প্রতিপক্ষের 5 উইকেট। 111 রানে অল আউট হয় জিম্বাবুয়ে। Fingers raised, the frustration in Ben Karn yet again has got to start. This field is set back. Quicker. A quick single. And there he is.
এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। যুদ্ধের সর্বোচ্চ প্রস্তুতি রাখতে হবে সবসময়, না রাখা আত্মঘাতী, সতর্ক করলেন প্রধান উপদেষ্টা। সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনীকে যুগোপযোগী করেছে সরকার। এবং করিডোর প্রস্তাবে সাড়া দেওয়ার আগে সরকারের উচিত ছিল দলগুলোর সঙ্গে আলোচনা করা, বললেন নাহিদ। আওয়ামী লীগের কার্যক্রম ঠেকাতে সতর্ক থাকার ঘোষণা হাসনাতের। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়।